এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই বাজানো সঙ্গীত থেকে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন আমাদের আজকের আয়োজন এবং সেই আয়োজনের বিষয়বস্তু সম্পর্কে। আজ আমরা আলোচনা করব পহেলা বৈশাখ উপলক্ষে। আমাদের এই আলোচনায় যুক্ত হবেন আমার একজন ক্লাসমেট এবং অত্যন্ত পরম বন্ধু বাবু অমর কুমার বর। প্রথমেই বাবু অমর কুমার বরকে তার শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যদিও অনেকদিন পরে হঠাৎ করে বললাম আপনি, তবুও ভার্সিটি লাইফের তুমিই ছিলে, দীর্ঘদিন কথা হয় না তো এই কারণে আপনি বলে ফেলি। আচ্ছা, সমস্যা নাই। আমি বরঞ্চ তোমাকে সারা জীবন তুমি বলে অভ্যর্থনা করছি। তুই সম্পর্ক আসলে ওইভাবে কখনোই আমাদের ভিতরে তৈরি হয় নাই। এটা নিয়ে আমার যেসব অন্যান্য বন্ধু বান্ধব যাদের সাথে তুই বলি, হেমন্ত, তপু বা সঞ্জীব, তারা প্রায়ই আমাকে এটা নিয়ে বলতো যে অমরকে কেন তুমি তুমি বলো। তো আমি বরাবরই বন্ধু হলেও তোমাকে আলাদা একটা সম্মানের জায়গায় রাখি। তো আমি প্রথমেই তোমাকে তুমি বললাম অনুষ্ঠানটাকে স্বাভাবিক করার জন্য। আপনি আমরা নাই বললাম, কারণ এই আলোচনাটা একেবারে সাধারণ আলাপ এবং তৈরি করা হয় সাধারণ মানুষের জন্য, যেখানে আপনি তুমি বা তুই আসলে খুব বেশি ব্যবধান রাখে না। তো আমরা পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করব। প্রথমেই পয়লা বৈশাখ এবং আমাদের বাঙালি সংস্কৃতি এবং সঙ্গীতের সাথে এই অনুষ্ঠানটার সম্পর্ক কি, সেটা নিয়ে আপনার একটা বিশ্লেষণধর্মী আলোচনা প্রথমেই শুরু করব। তো বাবু, আমি আপনার কাছ থেকে ফ্লোর প্রত্যাশা করছি, আপনি এই সম্পর্কে আপনার আলোচনা শুরু করুন। ধন্যবাদ বিনোদ। পয়লা বৈশাখ আসলে একটা প্রচন্ড তাৎপর্যপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে ভালো করে বলতে গেলে অনেক প্রস্তুতির প্রয়োজন হয়। তো আহ, সেই প্রস্তুতিটা দুঃখজনকভাবে নিতে পারি না আর কি ততটা। তারপরেও আজকে সাধারণ আলোচনা যেহেতু, তো সাধারণ মননশীলতা থেকে যেটা আমরা পয়লা বৈশাখ বলতে বুঝি, সেটা বাংলাদেশে আমরা জানি যে 14 এপ্রিল পয়লা বৈশাখ। আহ, আর ইন্ডিয়ান বা হিন্দু ধর্ম মতে একদিন আগে হয়। আহ, তো পয়লা বৈশাখ আসলে বাংলা নববর্ষের যে সূচনাকারী সম্রাট আকবর, তার থেকে সেখান থেকে প্রচলিত হয়ে আসছে এবং এটাকে খুব সাংস্কৃতিক আহ, আড়ম্বরের সাথে এটা পালন করা হয়। এক্ষেত্রে কোনো জাতি ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নাই। পয়লা বৈশাখটা সবারই একটা সাধারণ উৎসবই বলা যায়। এটা বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখা, বাংলার সংস্কৃতিকে আরো একটু জাগ্রত ভাবে মানুষের কাছে উপস্থাপন করা। তারপরে বর্তমান অনলাইনের যুগে এই নববর্ষ পালনের মাধ্যমে বাংলাদেশকে, বাংলা ভাষাকে, বাংলার খ্রিস্টীয় সংস্কৃতিকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা মহোৎসব বলা যায়, যেটা পয়লা বৈশাখ আসার আগে সমস্ত বাঙালি বাংলাদেশিদের মধ্যে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করে। এখানে স্পেশাল একটা স্বাদ আছে বাংলাদেশে, পয়লা বৈশাখের স্বাদ। আহ, সাদা লালের একটা সংমিশ্রণে পয়লা বৈশাখটা পালন করা হয়। আরো অনেক আচার আছে, যেমন ইলিশ মাছ পান্তা ভাত, এটা বাংলাদেশের একটা প্রধান ঐতিহ্য। এটাকে তুলে ধরা দেশবাসীর সামনে। প্রাথমিকভাবে সংক্ষেপে আমি এটুকু বলতে পারি। তোমার এই প্রশ্নটার সাপেক্ষে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাংলা দেশের যে প্রচলন, যে পয়লা বৈশাখের সাথে পান্তা ভাত এবং ইলিশ ইলিশ মাছ,
এই ব্যাপারটা কি আসলে বাঙালি ঐতিহ্যের সাথে আসলে সম্পৃক্ত করার সুযোগ আছে? বিস্তারিত ভাবে আমরা কারো কাছে ব্যাখ্যাটা পাইনি, তবে ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা ভালো মাছ, মানে সর্বশ্রেষ্ঠ মাছ, যেটা ইন্ডিয়াতে পাওয়া গেলেও অন্য কোনো দেশে পাওয়া যায় না, শুধু বাংলাদেশে পাওয়া যায়। এটা তো বাংলাদেশের ঐতিহ্য। আর সবচেয়ে সুস্বাদু বাংলাদেশের ইলিশটা, বিশেষ করে চাঁদপুরের ইলিশ আমরা যেটা বলি, এটা ইন্ডিয়াতে হইলেও ইন্ডিয়াতে রপ্তানিও হয়। বাংলাদেশের ইলিশের চাহিদা সারা বিশ্বে প্রচুর, সেজন্য বাংলাদেশের এটা ঐতিহ্য অবশ্যই। আর পান্তা ভাত, পান্তা ভাত হচ্ছে, আমরা তো গ্রাম বাংলার কৃষি প্রধান দেশ, তো কৃষি আমাদের মূল জীবিকা। সেখানে যারা কৃষি কাজ করে এবং পান্তা ভাত নয়, গরম ভাত তুলে দেন যারা, তারা পান্তা ভাত খান। তো সেই সংখ্যাটাই যেহেতু বেশি, ফলে পান্তা ভাত খাওয়ার প্রচলনটা অনেক আহ, মানে দিনের এবং অনেক সংখ্যাগরিষ্ঠ মানুষের। সে কারণে সাধারণ অর্থে বলা যেতে পারে যে এটাকেও বাংলাদেশের একটা ঐতিহ্য। অসংখ্য ধন্যবাদ। আমি তোমার উত্তর থেকে একটা প্রশ্ন করতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, যে গরম ভাত তুলে দেয় যারা, অর্থাৎ আমাদের কৃষক শ্রমিক সম্প্রদায়কে উল্লেখ করা হয়েছে, যারা বেসিক্যালি আমাদের সবার মুখে গরম ভাত তুলে দেয়। তো আমার যে দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে এই ধরনের কৃষক শ্রমিক বা সাধারণ মানুষের জীবন, পয়লা বৈশাখ যে তাদের জীবনে এক ধরনের পরিবর্তিত একটা দিন, সেটা কি আসলে তাদেরকে স্পর্শ করে? অর্থাৎ আমাদের মধ্যবিত্ত বাঙালি বাদে কৃষক শ্রমিক বা সাধারণ মানুষের কাছে পয়লা বৈশাখ কতটা গুরুত্বপূর্ণ বিষয়? সবার কাছেই বিভিন্ন ভাবে গুরুত্ব বহন করে। যেমন কৃষক যারা, তারাও তো, তাদের মধ্যে কেউ আছে আহ, কৃষি উৎপাদন করে সরাসরি, কেউ আছে বিপণন করে। তো বিপণন যারা করে তারা এক ধরনের ব্যবসায়ী। এই ব্যবসায়ীরা হালখাতা খোলে, কৃষকরা বিভিন্ন জায়গা থেকে বিষ সার কীটনাশক যে কেনে, বকেয়া কেনে, তারপরে তাদেরকে সেই মানে হালখাতা যে একটা রীতি, সবাই এই পয়লা বৈশাখে হালখাতা করে। সেখানে ব্যবসায়ী যারা কৃষি পণ্য কিনে বিপণন করে, তারা হালখাতার আয়োজন করে। যারা কৃষক বিভিন্ন ভাবে বকেয়া নিয়ে খাইছে, তারপরে কৃষিকাজে লাগাইছে, তারা ওখানে অংশগ্রহণ করে। সবার মাঝখানে একটা সুহৃদ সম্পর্ক তৈরি হয় হালখাতার মাধ্যমে, যায়, আপ্যায়িত হয়। এভাবে একটা ঐতিহ্য পালিত হয়। বিশেষ করে বাংলাদেশের সম্প্রদায়ের মধ্যে, সে কৃষক হোক আর যেই হোক, পয়লা বৈশাখ সবার মনে থাকে এবং পয়লা বৈশাখের দিন কিছুটা হলেও ভালো খাবার তারা খাওয়ার চেষ্টা করে। আচ্ছা, পয়লা বৈশাখে ভালো খাবারের পাশাপাশি ভালো নতুন পোশাক পরারও একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত আছে, এই সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, নতুন পোশাক তো সবাই পরে, কারণ আমাদের সাধারণ মানুষ, সাধারণ গ্রাম বাংলার মানুষদের যে শ্রেণীর ইকোনমিক অবস্থা যাই হোক না কেন, তারা হয়তো বয়স্করা কিছু না করলেও তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই তো নতুন পোশাক পরে। পয়লা বৈশাখের যে নতুন রং, সেই রঙিন পোশাক তো তারা পরেই। পরে তাদের বাড়িতেও তাদের ছেলে মেয়েরা বেড়াতে যায়, একজন আরেকজনের বাড়িতে যায়। আর আজকাল ঘোরার জায়গার অভাব এখনো হয়নি। গ্রাম বাংলাতেও নতুন নতুন পার্ক বসেছে। না হলে আহ, একটা ব্রিজের, নদীর উপর, স্রোতস্বিনী একটা নদীর উপর যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের আশপাশে অথবা কোনো না কোনো জায়গায় প্রত্যেক বাড়ি থেকে রঙিন পোশাক পরিচ্ছদ পরে সবাই ঘুরতে যায় আসলে। অসংখ্য ধন্যবাদ অমর, খুব সুন্দর বিশ্লেষণ করার জন্য। আমি এই আলোচনার তৃতীয় পর্বে পয়লা বৈশাখের সাথে আমাদের কবি সাহিত্যিক বা গীতিকারদের সংশ্লেষ এবং তাদের ভূমিকা, এবং পয়লা বৈশাখে রঙিন করার ক্ষেত্রে বাংলাদেশে যে ধরনের অনুশীলন ঘটে, সেই ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। অর্থাৎ উদযাপনের অংশটাতে বাংলাদেশে কিভাবে হয়? আচ্ছা, বাংলাদেশে শহরে বেশি সাড়ম্বরে হয়, মফস্বল শহরগুলোতে মধ্যবর্তী সাড়ম্বরে হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আহ পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা থেকে পাঠ হয়, অন্যান্য ধর্মাবলম্বী থাকলে তাদের গ্রন্থ থেকে পাঠ হয়। হওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেখানে ওই এলাকার যারা প্রতিভাবান আছে, আহ, তারা সবাই সেখানে অংশগ্রহণ করে, পারফর্ম করে, শ্রোতা মণ্ডলী শোনে, সবাই সেলফি তোলে, ছবি তোলে। সেভাবে
হয়। আর ঢাকাতে তো আমরা জানি যে রমনার বটমূল, যদিও পিছনে অধ্যায় আছে, সে কালো অধ্যায় তো আর ঐতিহ্যকে নষ্ট করতে পারেনি। তারপরের বছর থেকেও চলছে। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা নিয়েই সেখানে অনুষ্ঠান চলছে, এটা থেমে থাকেনি। ঢাকায় তো উম, প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে উপজেলা শহরগুলোতে হয়, জেলা শহরে হয়। অনেক সময় আজকাল বেশি দেখা যায় যে গ্রামেও প্লাস স্কুলে প্রত্যেকটা জায়গায় মানে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আহ, আয়োজন করা হয়। এভাবে মহাস্মরণবারে সারা দেশব্যাপী উদযাপিত হয়, যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনলে বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখেছেন, এসো হে বৈশাখ এসো এসো। এটা তো প্রত্যেক বাঙালির মনে আগের দিন থেকেই, কেউ গাইতে না পারলেও মন থেকে গেয়ে ওঠে। আগামীকালের পয়লা বৈশাখ বা আজকের পয়লা বৈশাখ মানে এসো হে বৈশাখ এসো। হে বৈশাখ মানে তো নতুনের আহ্বান, সমস্ত ভালো এবং নতুনের আহ্বান। আর পাশাপাশি তুমিও কিন্তু ছাত্র জীবনে একটা গান লিখেছিলে, বৈশাখী ঝড় উড়ায় আমায় রাঙা ধুলোর মতো, মনে আছে? আমাকে দিয়েছিলে একটু সুর বানানোর জন্য। আমি একটু চেষ্টা করছিলাম, শেষমেশ আর ওইটা কোনো কিছু ফাইনাল রূপে দাঁড়ায়নি। কিন্তু বৈশাখ নিয়ে তো তোমারও খুব আগ্রহ সেই ছাত্র জীবন থেকে আমি দেখেছিলাম। এ কারণেই হয়তো সাবজেক্টটা তুমি বৈশাখ নিয়েছো। আসলে বৈশাখ নিয়ে কোনো একটা ভালো আলোচনা থাকাই উচিত। ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আলোচনার জন্য। অসংখ্য ধন্যবাদ অমর। বৈশাখ বেসিক্যালি সব ক্ষেত্রে যেটা আমাদেরকে এক ধরনের মেসেজ দেয় সেটা হচ্ছে যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ, সেটাকে আমরা অতিক্রম করে নতুন দিনের সন্ধানে আমরা অগ্রবর্তী হব, এই মেসেজটা আমাদেরকে দেয়। অর্থাৎ বাঙালি, প্রতিটি বাঙালি নতুন বছরটাকে তাদের এক ধরনের নতুনত্ব খুঁজে ফেরার একটা সংগ্রামের সূচনা হিসেবে দেখে। তো এই প্রসঙ্গে আমি আর একটি প্রশ্ন আপনার কাছে না করেই পারছি না, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যেসব বাঙালিরা এই পয়লা বৈশাখটা উদযাপন করে, সেটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে ইদানিংকালে এসে কিছুটা বিতর্কের সৃষ্টি করছে। এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, কিছু শ্রেণীর মধ্যে রাজনৈতিক মতাবলম্বী, বিশেষ করে রাজনৈতিক এবং ধর্মীয় এই মতাবলম্বীদের মধ্যে কিছু দ্বিমতের খবর পাওয়া যায়। দ্বিমতটা তাদের যুক্তি হচ্ছে যে এটা একটু হিন্দুয়ানি ভাব। তো আসলে পয়লা বৈশাখ এই শাড়ি পরা, আহ, সাদা পাড়ের শাড়ি, তারপরে পাঞ্জাবি, পাঞ্জাবি তো আসলে হিন্দু মুসলিম সবাই পরে। তো ধর্মীয় অঙ্গিকে অনেকে এটাকে একসময় শুধুমাত্র হিন্দুদের উৎসব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আসলে সেটা ভিত্তিহীন। এটা শুধুমাত্র বিশেষ কিছু ছাত্র বা শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে কিছু শ্রেণীর লোক তো থাকবে। আর ধর্মীয় ভাবে ওটা গেল ধর্মীয় ভাবে, আর রাজনৈতিক ভাবে তো কিছু মানুষের কিছু মানে কোনো সমাবেশ বা কোনো উছিলা ইত্যাদিকে উদ্দেশ্য করে কিছু আহ, রাজনৈতিক উদ্দেশ্য থাকে। এগুলো বিশদভাবে বলাটা আসলে এই মুহূর্তে আমার জন্য ডিফিকাল্ট। ওকে, ঠিক আছে। আমরা বেসিক্যালি এই চ্যানেলটাকে রাজনৈতিক এবং ধর্মীয় আলাপের বাইরে রাখতে চেয়েছি। যেহেতু আমরা পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করলাম এবং এটার সাথে এই ধর্মীয় এবং রাজনৈতিক একটা সংশ্লেষ বিগত 10-15 বছর যাবত দেখতে পাচ্ছি, সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এটাও একটা আলোচনার অংশ হতে পারে। তো আমরা আহ একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমি আপনার কাছ থেকে আমাদের অনুষ্ঠানে পয়লা বৈশাখ উপলক্ষে আপনার দৃষ্টিভঙ্গি এবং আমাদের প্রতি আপনার শুভকামনা কি হতে পারে সেটা সম্পর্কে একটা ওপেন এন্ডেড কোশ্চেন করলাম। আপনি আপনার মতো করে মন্তব্য দিতে পারেন, আমার কোনো প্রশ্ন না। পয়লা বৈশাখ উপলক্ষে আপনার প্রত্যাশা এবং আগামীতে আপনি কি কি প্রত্যাশা করেন বাঙালির জন্য? আমরা তো আজকাল সব অনেকটা ব্যস্ততার মধ্যে, দৌড়ের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্কটা অনেকটা ভুলে গিয়েছি, যেতে বসেছি। দিনে দিনে আরো অবনতির দিকে যাচ্ছে। তো এই পয়লা বৈশাখটা যদি এমন হয় যে এই পয়লা বৈশাখের দিন একজন আরেকজনের বাড়িতে যাবে, তারপরে একজন আরেকজনের সাথে খাবার শেয়ার করবে, উপহার দিবে, বিশেষ করে পার্শ্ববর্তী প্রতিবেশী যাদের সাথে যে কোনো কারণে হয়তো মনোমালিন্য আছে। তারপরে ঈদের সময় যেমন আমরা সবাই একত্রিত থাকি,
এবছর ভাগ্যক্রমে ঈদের পরপরই পয়লা বৈশাখটা পড়ছে। দেখুন এবছর স্পেশাল সুযোগ যে যারা দূরে দূরে ছিল, শহরে থাকে, গ্রামে কম থাকে, একজন আরেকজনের সাথে দেখা হয় না, সেটা হলো। তো ঈদ যদিও প্রতি বছর এগিয়ে যায়, পয়লা বৈশাখটা একই জায়গায় থাকে। এই গ্যাপটা তৈরি হয়, হতে হতে দেখা যায় যে ঈদে বাড়ি যাই কিন্তু পয়লা বৈশাখে বাড়ি যেতে পারি না। ফলে আমরা দূরেই থেকে যাই, আমাদের সাক্ষাৎগুলো হয় না। তাই এই উৎসবকে কেন্দ্র করে আমরা যদি পুরাতন বন্ধু বান্ধব, পরিচিত স্কুল কলেজের বন্ধু সবার সাথে সাক্ষাৎ করার মানসিকতা নিই। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের পারস্পরিক যে মানসিক দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, এগুলো যদি পয়লা বৈশাখের মাধ্যমে আমরা একটা আহ মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরি করতে পারি, যে অন্তত এই দিনে আমরা কারোর সাথে কারো বিবাদ রাখবো না। তো একজন আরেকজনের বাড়িতে যাবো, খাবো, উপহার দিব, নিব। আহ, আর সম্ভব হলে এই দিন আমরা বিগত এক বছরে যত ঝগড়া বিবাদ হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলোর অবসান ঘটাবো। এরকম দিন আসবে, এটা আমি কামনা করি এই পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে। আমি সর্বশেষে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। আপনি যে সৌহার্দ্য বোধ এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানালেন, সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু পাশাপাশি ভ্রাতৃত্ব বা সৌহার্দ্য বোধের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপনের ছাড়াও আমরা কি আরো বেশি সংস্কৃতি বা ধর্মের ঊর্ধ্বে উঠে মানবিক কারণে পয়লা বৈশাখটাকে উদযাপন করতে পারি কিনা, যেটা আপনি আহ্বান জানালেন এই মাত্র। কারণ আমি এরকম আহ্বান কখনোই পয়লা বৈশাখের কোনো অনুষ্ঠানে কোনো গুণী গুণী ব্যক্তির কাছ থেকে পাইনি, যেটা আপনি এইমাত্র উল্লেখ করলেন। তো আপনার এই পরিকল্পনা বা এই গাইডেন্স, এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনতে চাই, যে আমাদের পয়লা বৈশাখ গুলো মানবিক ভাবে উদযাপিত হইতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই হতে পারে। মানে আমরা যদি আমাদের আশপাশের যারা আহ, অপেক্ষাকৃত আমাদের চেয়ে কম দুস্থ, তাদেরকে যদি আমরা কোনো ভাবে সহযোগিতা এই দিনে করার মানসিকতা পোষণ করি, যেমন যদি কেউ একটু লেখাপড়া করতে চায় একটু ভালো। মোট কথা হচ্ছে সব ক্ষেত্রে বিভিন্ন দিবস উদযাপিত হয়, সব দিবসেরই একটা প্রতিপাদ্য বিষয় থাকে। তো পয়লা বৈশাখের যদি এরকম একটা মূল মন্ত্র থাকতো মানবিকতার নিরিখে, যদি মূলনীতি বা বছরের একটা মূল মন্ত্র থাকতো, এবং সেই মন্ত্রটা যদি সবার কাছে পৌঁছে যাবে স্বাভাবিক, তো গেলে সেই মন্ত্রকে লক্ষ্য করে, যেমন যদি আমি এক্সাম্পল দিই যে আমার প্রতিবেশী, হতে পারে কোনো একটা বছর যে আহ, আমিও যেমন প্রতিবেশীও তেমন, বা আমারও অধিকার আছে, প্রতিবেশীরও সমান অধিকার আছে, এরকম জাস্ট একটা এক্সাম্পল। এটাকে মূল মন্ত্র হিসাবে যদি দিয়ে দেওয়া যায়, দিয়ে আমরা যদি আমাদের আশপাশের আহ, যারা, তাদের কিছু প্রয়োজন আছে, সেই কিছু প্রয়োজনের কিছুটা যদি মেটানোর সম্ভব হয়, অর্থনৈতিক হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। আর অবশ্যই মানবিকতা তো একটা সার্বজনীন গুণ, কারণ ধর্ম বা সংস্কৃতি এই পরিচয়ের বাইরেও মানবিকতা বা মানুষের প্রতি এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা তো অবশ্যই সার্বজনীন একটা প্রত্যাশা আমাদের সব মানুষেরই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অমর কুমার বর বাবু। আমি আপনাকে পেয়ে এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতাবৃন্দ আছেন, অবশ্যই তারা আপনাকে আবার পুনরায় প্রত্যাশা করবেন। তো আমি খুব তাড়াতাড়ি আপনার বিভিন্ন রকম সঙ্গীত সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা, বাংলা সিনেমা সম্পর্কে আপনার জ্ঞানগর্ভ আলোচনা এবং এই ধরনের অনুষ্ঠানে আপনাকে প্রায়শই নিমন্ত্রণ করব। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান যে সকল শ্রোতা দর্শকবৃন্দ দেখছেন, তারা চাইলেও আমাদের সাথে যুক্ত হতে পারেন তাদের পছন্দ মতো টপিক নিয়ে কথা বলার জন্য। আমরা আহ এই চ্যানেলের ভবিষ্যৎটাকে চিন্তা করে রাজনীতি এবং ধর্ম এই দুটি আলোচনাকে সম্পূর্ণ রূপেই পরিহার করার চেষ্টা করি, যদিও আলোচকরা মাঝে মাঝে এই দুটো বিষয়কে হয়তো স্পর্শ করে যেতে পারে। তো আমরা সাধারণ আলাপটাকে সাধারণ মানুষের জন্যই সৃষ্টি করছি। তো সাধারণ মানুষ যদি আমাদের আলোচনা থেকে সাধারণ কোনো মেসেজ পেয়ে থাকেন, সেটাই হবে এই চ্যানেলের সার্থকতা। তো বাবু অমর কুমার বর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার শেষ মন্তব্য শুনবো। এবং পয়লা বৈশাখ সম্পর্কে যদি, আমি যতটুকু জানি আপনি যথেষ্ট ভালো গান গাইতেন এক সময়, এখন আসলে চর্চা কিনা আছে কিনা আমি জানি না। তো যদি পয়লা বৈশাখ উপলক্ষে আপনার কণ্ঠে খালি গলায়
দু লাইন গান আমাদের দর্শক শ্রোতাদের জন্য উৎসর্গ করেন, এবং এটার মাধ্যমে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব। আপনার শেষ ভাষ্য শুনবো। আহ, পরিশেষে ভুল করে যদিও মাঝে মাঝে আপনি বলে ফেলতেছি, সেটাই ভিডিওর কারণে হতে পারে, কিন্তু সেই হৃদ্যতার সূত্র ধরে আবার আমি বলি, তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ যে আমার মতো একজন ব্যক্তিকে মানে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ টক শোতে অংশগ্রহণ করা, তারপরে আবারও পরবর্তীতেও আমাকে যুক্ত করার যে তোমার মানসিকতা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকেও ধন্যবাদ। তো গান গান আসলে ওই যে এসো হে বৈশাখ এসো, এটা আসলে এক্সপার্টিস লাগে, কারণ রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আলাদা একটা আহ, মানে ধাঁচটা লাগে, যে ধাঁচটা এখন আমার ভিতরে কোনোভাবেই নাই। আহ, চর্চা ছাড়া আসলে সঙ্গীত হয় না। সঙ্গীত আচ্ছা, আমি একটা এখন আর প্রশ্ন করার একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। রবীন্দ্রনাথের কথা পয়লা বৈশাখ আসলেই আসে। আচ্ছা, নজরুল ইসলাম কি আমাদের পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো সঙ্গীত রচনা করেছিলেন? এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে না করেন না এটা তো বলা কঠিন হবে, কারণ থাকতেই পারে। এই মুহূর্তে তো মনে হচ্ছে না, হয়তো তার গান অনেক গেয়েছি আমরা। এটা যদি তোমার মনে থাকে আমি একটু স্মরণ যতটুকু করে দিলে জানি ভালো হয়। যে তুমি নজরুল ইসলামের গানে খুবই এক্সপার্ট। আচ্ছা, সমস্যা নাই, পয়লা বৈশাখ উপলক্ষে রবি ঠাকুরের গান যদি না শোনাতে চাও, তাহলে আমরা মান্না দে বা নজরুলের একটা আনন্দদায়ক গান শুনে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। গহন মেঘের ছায়া ঘনায় এসে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় এসে আসে, বসেছিলাম যার আসে, বসেছিলাম যার আসে, বসেছিলাম সে ওই আসে, ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। এর মাঝখানে একটা সঞ্চারী আছে, সেখানে বৈশাখের কথাটা আছে। গুরু গুরু ডম্বরকে ঘা দিয়ে মাতিয়ে দিল, মাতিয়ে দিল সে আমাকে, এসে প্রাণের সে তার পা দিয়ে সুরে সুরে সাধিয়ে। কোথায় যেন একটু বৈশাখের ছোঁয়া আছে, যেন ধরেছিলাম, কিন্তু মনে নাই সুরটা। খুব 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 ভালো লাগলো অমর। আমি আসলে আমার তোমার প্রতি মুগ্ধতা, গান, আর্ট এবং মেধা, তিনটা জিনিসকে কেন্দ্র করে, এবং আমি বরাবরই ছাত্র জীবনে যদি কাউকে নকল করে থাকি, স্টাইল, মহানুভবতা বা ডাউন টু আর্থ আমি তোমার কাছ থেকে শিখেছি। আমার সৌভাগ্য যে তোমাকে আমি আমার এই প্রোগ্রামে উপস্থিত করতে পেরেছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে জানাচ্ছি। আমি আবার তোমার সাথে যুক্ত হব। তো আমি শেষ করি আজকের অনুষ্ঠান। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমর। তোমাকেও ধন্যবাদ, যারা দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তো এই ছিল আমাদের পহেলা বৈশাখ, নতুন বছরের আমন্ত্রণ উপলক্ষে তৈরিকৃত সাধারণ আলাপ অনুষ্ঠান। তো আগের অনুষ্ঠানে আপনাদের হয়তো নতুন কোনো মুখের সাথে পরিচয় করাই দেব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভকামনা।